Hello friend, welcome all of you in geography YouTube class. ফ্রেন্ড, আজকে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের যদি প্রশ্ন করা হয় যে তোমরা কোথায় বাস করছো, আমরা সবাই উত্তর দেবো পৃথিবীতে। কিন্তু পৃথিবীর কোথায় বাস করি আমরা? বায়ুমণ্ডলে মানে জলভাগে, না স্থলভাগে, না বায়ুমণ্ডলে? এই তিনটির মধ্যে উত্তর হবে একটি। আনসারটা কি হবে? আমরা অবশ্যই স্থলমণ্ডলে বাস করি। এই স্থলমণ্ডলটা কিভাবে এলো? এই স্থলমণ্ডলটি কিভাবে এলো? অর্থাৎ স্থলমণ্ডলটি এলো আমাদের ভূপৃষ্ঠ থেকে। ভূপৃষ্ঠের ওপর কি থাকে? ভূপৃষ্ঠের ওপর কঠিন আবরণ শিলা থাকে, যেটা আমরা শিলা ও মাটি অধ্যায়ে পড়েছিলাম, শিলা ও মাটি অধ্যায়। এবং তার সাথে কি থাকে? শিলা ও ভূপৃষ্ঠের শক্ত উপাদান এবং নর উপাদান সমন্বয়ে একটা খড়খড়ে বা আলগা যে অবস্থান করে ভূমিরূপটি অবস্থান করে, তার নাম হলো মৃত্তিকা। তাহলে এসো আজকে আমরা এই মৃত্তিকা এবং মৃত্তিকা দূষণ সম্পর্ক নিয়ে আলোচনা করব। শ্রেণী সপ্তম, বিষয় ভূগোল। পাঠ একক মাটি দূষণ। মাটি দূষণ আজকের পাঠ। অর্থাৎ ফ্রেন্ড, আমরা আজকে এই মাটি দূষণ নিয়ে আলোচনা করব। আমি একটু আগে রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম এই বর্ষাকালে একটা দুর্গন্ধ বেরোচ্ছে একটা নোংরা জায়গা থেকে। জানতে হবে মাটির উপর কোনো নোংরা আবর্জনা, স্তূপ ইত্যাদি অবস্থান করেছে। সুতরাং আমরা মাটির উপর কোনো জায়গায় বিভিন্ন বিল্ডিং নির্মাণ করে থাকি, এর ফলেও মাটি দূষিত হয়। মাটির উপর যদি সিমেন্ট, কাঁকড়, বালি ইত্যাদি আবর্জনা থাকে। এবং আমরা কৃষিক্ষেত্রে বিভিন্ন ফসল উৎপাদন করি এবং রাসায়নিক সার ব্যবহার করি, তারপরে ফসল উৎপাদন অনেক সময় হয় না বা বিভিন্ন পোকামাকড় হয়, রোগ বিষয়ক ইভেন ক্যান্সারও হতে পারে। এর ফলে কৃষকের ফলেও অর্থাৎ কৃষিকাজও আমরা মাটি দূষণ সৃষ্টি করে। আবার অন্যভাবে বলা যায়, বিভিন্ন আবর্জনা মাটির উপর, প্লাস্টিক দূষণ বা গৃহস্থালির বিভিন্ন আবর্জনা যদি মাটির উপর ফেলা হয়, সেটাও কিন্তু মাটি দূষণ সৃষ্টি করে। সুতরাং আজকের পাঠ হবে আমরা মাটি দূষণের ধারণা। মাটি দূষণ ও ধারণা। মাটি দূষণ। সো ফ্রেন্ড, তাহলে আমরা আজকে সংজ্ঞায় আসবো যে দূষণ, মাটি দূষণ কাকে বলে? মাটি দূষণ কাকে বলে? মাটি দূষণের সংজ্ঞা, অর্থাৎ মাটি দূষণ কাকে বলে। আমরা অনেক কিছু দূষণই পড়েছিলাম। ক্লাস 6-এ আমরা পড়েছিলাম শব্দ দূষণ, বায়ু দূষণ ইত্যাদি পড়েছিলাম। এবং ক্লাস 7-এ আমরা পড়ছি ওয়াটার পলিউশন অ্যান্ড সয়েল পলিউশন, অর্থাৎ জল দূষণ আমরা আগে পড়েছি, এবার আমরা মাটি দূষণ পড়ব। জল দূষণের ক্ষেত্রে সংজ্ঞায় কি পড়েছিলাম? জলের সাথে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের গুণগত মান নষ্ট হয়ে যায়, তখন তাকে জল দূষণ বলে। ঠিক একইভাবে মাটি দূষণের সংজ্ঞাও হলো মাটির সাথে বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে মাটির সাথে কোনো যদি অবাঞ্ছিত পদার্থ মিশে যায়, যার ফলে মাটির গুণগত মান নষ্ট হয় এবং মাটি ব্যবহারের পক্ষে হানিকর হয়ে ওঠে, তখন তাকে মাটি দূষণ বলা হয়। তাহলে সংজ্ঞাটা লেখা যাক। বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে মাটির
সঙ্গে কোনো অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় পদার্থ মিশে যাওয়ার ফলে যদি মাটির গুণগত মান নষ্ট হয়ে যায়, এবং মাটি ব্যবহারের পক্ষে জাস্ট এইটুকু বললেই হবে। তখন তাকে মাটি দূষণ বলে। দেখো ফ্রেন্ড, এখানে সংজ্ঞা দিয়ে দিয়েছি আমি যে মাটি দূষণ কাকে বলে। দিয়েছি বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে মাটির সঙ্গে কোনো অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় পদার্থ মিশে যাওয়ার ফলে যদি মাটির গুণগত মান নষ্ট হয়ে যায়। এই প্রসঙ্গে মনে রাখা দরকার, মাটির গুণগত মান নষ্ট হয়ে যায় এবং মাটি ব্যবহারের পক্ষে আর সুবিধা হয় না, তখন তাকে মাটি দূষণ বলে। এবার ফ্রেন্ড আমরা আসবো যে মাটি দূষণের পর এই মাটি দূষণের গুণগত মানটা কি, যে আমরা যেটা বলছি মাটির গুণগত মান বা মাটির গুণগত মানের হ্রাসের কারণ। এবার জানবো মাটির গুণগত মান হ্রাস বা ধ্বংসের কারণ। দেখো ফ্রেন্ড, এবার আমরা আসবো যে মাটির এই গুণগত মান হ্রাস বা ধ্বংসের কারণ। কেন মাটির গুণগত মান ধ্বংস হয় বা হ্রাস হয় সে সম্পর্কে আমরা পড়ব। আগে জানতে হবে মাটির গুণগত মান কি, অর্থাৎ মাটির ব্যবহারের যে মান বা মাটি ব্যবহারের যে সুবিধা বা অ্যাডভান্টেজ বা ইউটিলাইজেশন বা মাটির ব্যবহারের যে সুবিধা, সেগুলো যদি নষ্ট হয়ে যায়, সেই সুবিধাগুলোকে মাটি ব্যবহারের সুবিধাগুলোকে বলা হয় মাটির গুণগত মান। এবার প্রশ্ন আসতে পারে মাটির গুণগত মানের হ্রাস বা ধ্বংসের কারণ কি কি কারণে মাটির গুণগত মান ধ্বংস হয়। অর্থাৎ আমরা বলতে পারি মাটির উৎসগুলো কি, মাটি দূষণের উৎসগুলোই হলো আমাদের মাটির গুণগত মানের কারণ। যেমন পার্টিকুলার তবুও বলা চলে কি কি কারণ হতে পারে। কলকারখানার বিভিন্ন বর্জ্য পদার্থ বা এছাড়া মৃত্তিকার ওপর ফেলে দেওয়া কোনো আবর্জনা, প্লাস্টিক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, এগুলো হলো আমাদের মাটির গুণগত মান বজায় নষ্ট করে। সেই পয়েন্টগুলো ফ্রেন্ড আমরা লিখবো যে কারা কারা নষ্ট করে। দেখো 1 নম্বর আমরা যেটা লিখবো সেটি হলো কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ। শিল্প কলকারখানার
দূষিত বর্জ্য পদার্থ, দূষিত বর্জ্য পদার্থ, শিল্প কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ। ফার্স্ট পয়েন্ট করেছি শিল্প কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ, তারপরে গৃহস্থালির আবর্জনা, গৃহস্থালির বিভিন্ন আবর্জনা, গৃহস্থালির বিভিন্ন আবর্জনা। তিন নম্বর পয়েন্ট আমরা যেটা লিখবো সেটি হলো প্লাস্টিক। প্লাস্টিক। 4 নম্বর কৃষি ক্ষেত্রে রাসায়নিক সার, ব্যবহৃত রাসায়নিক সার, রাসায়নিক সার। কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, বিভিন্ন কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন কীটনাশক, দেখো ফ্রেন্ড, এই গেল আমাদের যে মাটির গুণগত মান কেন নষ্ট হয় বা মাটির গুণগত মান হ্রাস বা ধ্বংসের কারণ। সে কি কি কারণে এই মাটির গুণগত মান ধ্বংস হয় সেগুলি বা মাটির গুণগত মান নষ্ট হয় সেটা আমরা লিখেছি। যেমন শিল্প কলকারখানা দূষিত বর্জ্য পদার্থ দিয়েছি। শিল্প কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ কি, অর্থাৎ শিল্প কলকারখানায় বিভিন্ন বর্জ্য পদার্থ, যেমন তাপবিদ্যুৎ কারখানা থেকে বলা চলে বা অন্যান্য থার্মাল ধাতব কারখানা থেকে যে বিভিন্ন ছাই নির্গত হয় বা বিভিন্ন যে ধাতু, আর্সেনিক, ক্যাডমিয়াম, পারদ, সেগুলি কি করে, সেগুলো সরাসরি মাটিতে পতিত হয়, যার ফলে শিল্প কলকারখানায় দূষিত বর্জ্য পদার্থ পতিত হলেও কিন্তু আমাদের কি ক্ষতি করে, গুণগত মানটা আমাদের নষ্ট করে দেয়। এটা একটা কারণ। এটা গেল। 2 নম্বর গৃহস্থালির বিভিন্ন আবর্জনা, নোংরা আবর্জনা, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা গৃহস্থালির ক্ষেত্রে আমরা বিভিন্ন প্লাস্টিক তো ব্যবহার করি, অবভিয়াসলি তার সাথে আমরা বিভিন্ন ব্যবহার করি পেঁয়াজ খোসা ইত্যাদি বিভিন্ন পদার্থ ব্যবহার করি। এছাড়া আমাদের বাথরুমের নোংরা আবর্জনা জল, সেগুলো কি হয়, ডাইরেক্ট কি হয়, মাটির উপর পড়ে এবং এর ফলে গৃহস্থালির বিভিন্ন আবর্জনা আমাদের মাটির গুণগত মান নষ্ট করে দেয়। অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার, বর্তমান যুগটি কি বলা হয়, প্লাস্টিকের ব্যবহার। এই অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার করলে কথিত আছে এই প্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিক না পারবে মাটিতে মিশে যেতে, আবার প্লাস্টিককে তুমি না পারবে পোড়াতে, অর্থাৎ অন্যদিকে প্লাস্টিককে যদি পোড়ানো হয় একটা বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়, তার ফলে পোড়ানো যাবে না। আবার প্লাস্টিক মাটিতে মেশে না। তুমি একটা দেখো আমরা যেগুলো ম্যানুয়াল পিট গ্রাম বাংলায় যেগুলো সারকুর বলি, দেখবে প্লাস্টিকগুলো অর্থাৎ কাঁচের এবং তার সাথে প্লাস্টিক যেগুলো আছে চিকের জিনিসগুলো কিন্তু পদার্থগুলো কখনো মাটির সাথে কিন্তু মেশে না, এগুলো নন বায়োডিগ্রেডেবল অর্থাৎ জৈব অবিশ্লেষ্য পদার্থ। কিন্তু বাকি কৃষিক্ষেত্রে বিভিন্ন পেঁয়াজের খোসা, আনাজের খোসা, আলুর খোসা এগুলো কিন্তু মিশে যায়। সুতরাং এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই প্লাস্টিক। কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার, কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার। আমরা কৃষিক্ষেত্রে আমরা জানি উত্তরোত্তর আমাদের ভারতের বলো বা টোটাল পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা যখনই বাড়ছে তাদের খাদ্য বাড়বে, খাদ্যের চাহিদা বাড়বে, খাদ্যের যখনই চাহিদা বাড়বে কৃষিক্ষেত্র তো বাড়াতে হবেই, জমি বনভূমি ধ্বংস করে। তার সাথে কি করতে হবে, কৃষিক্ষেত্রে ফলন বাড়ানোর জন্য, শস্যাবর্তন পদ্ধতিতে ফলন বাড়ানোর জন্য সেখানে কি করতে হবে, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে। এর অতিরিক্ত রাসায়নিক সার যেমন একদিকে 2-3 বছর যেমন ফসল উৎপাদনটা বাড়িয়ে দেয়, হেক্টর প্রতি উৎপাদন বাড়িয়ে দেয়, কিন্তু স্থায়ীভাবে পরবর্তীকালে বিভিন্ন রাসায়নিক সারের ব্যবহার করলে আমাদের বিভিন্ন জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং তারও পরবর্তীকালে বিভিন্ন রোগ বাসা বাঁধে। 4 নম্বর, আবার এই 5 নম্বর আছে
কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন কীটনাশক। এই কীটনাশক জিনিসটা কি? অর্থাৎ কৃষিক্ষেত্রে যে অনেক সময় বিভিন্ন পোকা উপদ্রব দেখা যায়, এই পোকাগুলোকে মারার জন্য কি করে বিষাক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়, যেগুলো আমাদের খুব ক্ষতি করে। এবং এগুলো দেখবে অনেক সময় লাল বা হলুদ দিয়ে ইন্ডিকেটর করা থাকে, সাবধানতা দিয়ে। এই কীটনাশক ওষুধগুলো একদিকে যেমন আমাদের জমিতে পতিত হচ্ছে, পোকামাকড় ভালো যেগুলো উপকারী সেগুলোও মারা যাচ্ছে, তার সাথে সেইগুলো শাক পাতা ইত্যাদি সবজিগুলো খেয়েও মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আরো একটা হতে পারে তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ। এই তেজস্ক্রিয় পদার্থগুলি কি কি? অর্থাৎ আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে আমরা হয়তো তাপবিদ্যুৎ আমরা কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ পাই, এবং জলটাকে ধরে জলবিদ্যুৎ। তেজস্ক্রিয় মানে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম, আয়রন, প্লাটিনিয়াম, এই যে বিভিন্ন পদার্থগুলো আছে, এই যে ইউরেনিয়াম, এই ধরনের তেজস্ক্রিয় পদার্থগুলোকে যখন খুব পোড়ানো হয়, সেগুলিকে বিরাট একটা দূষণ সৃষ্টি করে। এই তেজস্ক্রিয় পদার্থগুলো পোড়ানোর ফলে সেগুলো মাটিতে, বর্জ্য পদার্থগুলো যদি নিক্ষেপিত হয়, দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে এবং মানুষের ক্যান্সার রোগেও সৃষ্টি করে। এই টোটালি এতগুলো কারণের জন্য মাটির যেটা নষ্ট হয় সেটি হলো মাটির উর্বরতা নষ্ট হয়। অ্যাকচুয়ালি মাটির গুণগত মান মানে এখানে বোঝানো হয় মাটির গুণগত মান। অ্যাকচুয়ালি মাটির গুণগত মান মানকে এখানে রিফার করা হয়েছে মাটির উর্বরতাকে। তাহলে ফ্রেন্ড কি, অর্থাৎ মাটির গুণগত মান মানে আমরা যেটা বুঝি সেটি হলো মাটির গুণগত মান মানে আমরা যেটা বুঝি সেটি হলো মাটির উর্বরতা ক্ষমতা। এই মাটির উর্বরতা ক্ষমতাটাকে, মাটির গুণগত মান মানে মাটির উর্বরতা ক্ষমতাটা কি বলা হয়? মাটির গুণগত মান। সুতরাং এটা আবার বলা যেতে পারে যে মাটির উর্বরতা ধ্বংসের কারণ, এটা বলা যেতে পারে মাটির উর্বরতা হ্রাসের কারণ। এটা ইন্ডিকেটর এটা করা যেতে পারে যে মাটির উর্বরতা হ্রাসের কারণ, অর্থাৎ কি কি কারণে মাটির উর্বরতাগুলি নষ্ট হয়। এরপর ফ্রেন্ড আমরা আসবো, এইগুলোর করার পর আমরা যেটা আসবো যে মাটিকে আধুনিক জীবনের বাহক বলা হয়। এছাড়া অনেক সময় কেন মাটিকে আধুনিক জীবনের ধারক বলা হয় সেটি সম্পর্কে আমরা একটু জানবো। ফ্রেন্ড এটা নিয়ে আমরা আলোচনা করব যে মাটি জীবনের কেন ধারক বলা হয়, মাটিকে কেন জীবনের ধারক বলা হয়। ফ্রেন্ড এই কারণে মাটিকে জীবনের ধারক বলা হয়, আমরা পৃথিবীতে যে কতগুলো জড় পদার্থ আছে, পৃথিবীকে ভাগ করা যায় একটি জড় পদার্থ আর একটি হলো সজীব পদার্থ। পৃথিবীতে যে কয়েকটি জড় পদার্থ তার মধ্যে হলো জল, যাকে বলা হয় বায়ুমণ্ডল, আর একটা হলো স্থল যাকে বলা হয় মাটি, আর একটা হলো বায়ুমণ্ডল যাকে বলা হয় অ্যাটমসফিয়ার। আর এই মাটিকে বলা হয় লিথোস্ফিয়ার। এই মাটি মানে এখানে কি কাজ করে? বিভিন্ন শিলা থাকে, খনিজ পদার্থ থাকে, মাটির সাথে মিশে থাকে বিভিন্ন খনিজ পদার্থ। অর্থাৎ ভূপৃষ্ঠে পৃথিবীতে আমরা জানি 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এই 1 ভাগ স্থলের মধ্যে মাত্র 10% এরিয়ায়, এই 10% এরিয়ায় 10% স্থানের মাটিতে পৃথিবীর 90% জনসংখ্যা বসবাস করেন। অর্থাৎ
10% স্থানের মাটিতে পৃথিবীর 90% জনসংখ্যা বসবাস করেন। আমরা জানি এই মাটিতে মাটি, জল, স্থল এগুলো হলো জড় উপাদান এবং মাটির উপর নির্ভর করে একটি মাটি সৃষ্টি করতে 1 বছর লাগে না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর মাটি সৃষ্টিতে লাগে। মাটি সৃষ্টির উপাদানগুলো আমরা পড়েছিলাম শিলা ও মাটি অধ্যায়ে। মাটি সৃষ্টির উপাদানগুলি কি কি? জীবজগৎ, জলবায়ু সক্রিয় উপাদান এবং তার সাথে সময়, ভূপ্রকৃতি এবং প্যারেনমেটিয়াল বা মাতৃশিলা এগুলি হলো নিষ্ক্রিয় উপাদান। সুতরাং মাটি সৃষ্টিতে কোনো একটি উঁচু অংশ আবহাওয়ার বিভিন্ন জলবায়ুর বিভিন্ন উপাদান দ্বারা বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থান থেকে অন্য স্থানে যায় এবং সেটি খুব সময় সাপেক্ষ ব্যাপার। এবং এই মাটির উপর নির্ভর করেই আমাদের কি হয়? 1 নম্বর, মাটির উপর নির্ভর করে বসতি স্থাপন হয় যাকে বলে বসতি স্থাপন বা বাসস্থান। এই মাটি হলো বাসস্থান। আবার এই মাটিতে কৃষিকাজ হয়, যাকে আমাদের খাদ্যের যোগান পাওয়া যায়, সুতরাং এই যে মাটির যে বিভিন্ন ভূমিকা এর উপর নির্ভর করে আমাদের মাটিকে কিন্তু আমাদের জীবন ধারণের ধারক ও বাহক বলা হয়। সুতরাং মাটিকে কেন জীবন ধারণের বাহক বলা হয়? তোমাদের বললে এইটাই বলতে হবে যে পৃথিবীর বিভিন্ন জড় উপাদানের মধ্যে মাটি একটি অন্যতম এবং পৃথিবীর 10% স্থানের মাটিতে পৃথিবীর 90% জনসংখ্যা বসবাস করে এবং মাটি একদিনে সৃষ্টি হয় না। মাটির সৃষ্টিতে বিভিন্ন আবহাওয়ার বা জলবায়ু বিভিন্ন প্রাকৃতিক উপায়ে মাটি চূর্ণ বিচূর্ণ হয়ে রেগুলেটর দ্বারা মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে বিভিন্ন জৈব অজৈব পদার্থের মাধ্যমে সেখানে মাটি সৃষ্টি করে। এই মাটির উপরই বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সহ সমগ্র জীবজগৎ বসবাস করে এই মাটির উপর। সুতরাং এটি তাদের বাসস্থান। অন্যদিকে মাটির উপর নির্ভর করে আমাদের খাদ্যের যোগান পাওয়া যায়। তাই আমাদের বলা হয় যে মাটি হলো জীবনের ধারক ও বাহক। এবার ফ্রেন্ড আমরা আসবো মাটির ধরন। দেখবে যে মাটি বিভিন্ন ধরনের দেখা যায়। এক, তুমি যদি যারা গাঙ্গেয় সমভূমিতে বসবাস করে আশেপাশে যে গঙ্গার সমভূমি অঞ্চলে যখন বন্যা হয়, বন্যার দুকুল প্লাবিত হয়ে সেখানে পলি মাটি পাওয়া যায়। অর্থাৎ যে কোনো নদীর দুই পাশে সেখানে কি হয়? ধান, আলু, যব, বিভিন্ন শাকসবজি ইত্যাদি হয়। সেগুলো হয় নদীর তীরের মাটিগুলি হয়। যেমন গঙ্গা নদীর তীরের মাটি, উর্বরতা যুক্ত। আবার পাহাড়ি যেমন আমাদের পুরুলিয়ার মাটি অনুর্বর প্রকৃতির। সুতরাং দেখা যায় যে বিভিন্ন নদীর ধারে এবং পার্টিকুলার এখানে উদাহরণ দেওয়া হয়েছে গঙ্গা নদীর ধারে অবস্থিত মাটিগুলির মধ্যে বিভিন্ন জৈব অজৈব পদার্থ, নাইট্রোজেন থাকে, পটাশ থাকে, ফসফেট ইত্যাদি বিভিন্ন খনিজ পদার্থ থাকে বলে সেখানকার মাটিটা উর্বর হয় এবং সেখানকার মাটির উর্বরতা শক্তি বেশি বলে বিভিন্ন শাক সবজি ফল ইত্যাদি ধান গম শাকসবজি ইত্যাদি চাষ হয়। কিন্তু পাহাড়ি বা একটু যদি আমরা পশ্চিম বা উত্তরের দিকে যাই সেখানকার মাটিগুলো কি যুক্ত? সেখানে মাটিগুলো পাথুরে যুক্ত। কেন? অর্থাৎ মাটিতে আমাদের জৈব অজৈব পদার্থের সংমিশ্রণ নেই, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জৈব অজৈব পদার্থ নেই, তাই সেই কারণে মাটিতে উর্বরতা নেই, অনুর্বর যুক্ত, তাই সেই মাটিতে ফসল হয় না। সুতরাং এইগুলো গুণমান যুক্ত আর এগুলো গুণহীন যুক্ত। এই গেল ফ্রেন্ড আজকের আমাদের মাটি দূষণের সংজ্ঞা ও মাটি দূষণের ধারণা সম্পর্কে। এবার আমরা লিস্ট অফ কোশ্চেন নিয়ে আলোচনা করব।
ফার্স্ট কোশ্চেন লিখবো ফ্রেন্ড, মাটি দূষণ কাকে বলে? মাটি দূষণ কাকে বলে? 2 নম্বর কোশ্চেন আসতে পারে। 2 নম্বর কোশ্চেন, মাটির গুণগত মান কি? মাটির গুণগত মান কি? দেখো ফ্রেন্ড, এখানে দিচ্ছে মাটির গুণগত মান কি। মাটির গুণগত মান বলতে এখানে মাটির উর্বরতাকেই বোঝানো হয়। মাটির গুণগত মান বলে মাটির ফসল উৎপাদনের ক্ষমতাকে বোঝানো হয়। আনসারটা হলো মাটির গুণগত মান হলো মাটির উর্বরতা শক্তি। মাটির উর্বরতা শক্তি বা ফসল উৎপাদনের ক্ষমতা। মাটির গুণগত মান হলো মাটির উর্বরতা শক্তি, মাটির ফসল উৎপাদন ক্ষমতা, মাটির বিভিন্ন সুবিধা ইত্যাদি হলো মাটির গুণগত মান। অর্থাৎ মাটির গুণগত মান কি? মাটির গুণগত মান হলো ফ্রেন্ড মাটির উর্বরতা শক্তি, মাটির উৎপাদন ক্ষমতা, মাটির ফসল উৎপাদন ক্ষমতা এবং মাটির বিভিন্ন ব্যবহারের সুবিধা। এইগুলি হলো মাটি ব্যবহারের বিভিন্ন সুবিধা, এইগুলি হলো মাটির গুণগত মান। 3 নম্বর কোশ্চেন, মাটির গুণগত মানের হ্রাস বা ধ্বংসের কারণ লেখো। এটা 2ও আসতে পারে, 3ও আসতে পারে। মাটির গুণগত মানের হ্রাস বা ধ্বংসের কারণ লেখো। 4 নম্বর কোশ্চেন, অথবা এটাও দেওয়া যেতে পারে, অথবা মাটির উর্বরতা শক্তি কি কি কারণে নষ্ট হয়? মাটির উর্বরতা শক্তি কি কি কারণে নষ্ট হয়? 4 নম্বর কোশ্চেন, জীবনের ধারক কাকে বলে? এটা 1 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন, মাটিকে জীবনের ধারক বলা হয় কেন? এটা 2 অথবা 3 উভয়ই আসতে পারে। যে মাটিকে জীবনের ধারক কেন বলা হয়, যেটা একটু আগে আমরা শিখলাম, মাটিকে কেন জীবনের ধারক বলা হয়। 6 নম্বর কোশ্চেন,
গঙ্গা নদীর তীরের পলি মাটিতে ভালো ফসল উৎপাদিত হয় কেন? ভালো ফসল উৎপাদিত হয় কেন? দেখো ফ্রেন্ড, গঙ্গা নদীর তীরের পলি মাটিতে ভালো ফসল উৎপাদিত হয় কেন? যেটা একটু আগে বললাম যে গঙ্গা নদীর দুই তীরের মাটিতে বিভিন্ন জৈব অজৈব পদার্থের পরিমাণ বেশি থাকে এবং এই পদার্থ বেশি থাকার জন্য ওই মাটির উর্বরতা শক্তি বেশি, তাই গঙ্গা নদীর তীরের পলি মাটিতে ফসল উৎপাদন ভালো হয়। সো ফ্রেন্ড, এই গেল আজকে আমাদের মাটি দূষণ, অর্থাৎ তোমাদের যে অধ্যায় আছে সেই অধ্যায়ের মাটি দূষণ এবং সেই মাটি দূষণ কাকে বলে এবং মাটি দূষণের মাটির গুণগত মান কি এবং গুণগত মান ধ্বংস হলে কি হবে, মাটির ধারণা অর্থাৎ যে জীবনের ধারণ, মাটিকে যে জীবনের ধারণ কেন বলে, এগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরের ক্লাসে ফ্রেন্ড আমরা মাটি দূষণের বিভিন্ন উৎস ও তার প্রভাব নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।